আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশের বরিশাল অঞ্চলে একজন তার জীবনের বিভিন্ন গুণাবলী আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তার মধ্যে সবচেয়ে বড় গুণ তিনি তার মনুষ্যত্বের পরিচয়, সেটাই কিন্তু বিভিন্ন বক্তা বক্তব্য করেছেন। সুনীল কুমার তার জন্ম হয়েছিল সম্ভবত 1914 এবং তিনি তার সারাটি জীবন এই বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি ব্যয় করেছেন। এই কথাগুলো আজকে আমরা আলোচনা করছি। একটু আগে জলিদিন চমৎকার বলেছেন, আমরা আলোচনা করছি কি জন্য? তার জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করছি সেই জন্য। এবং শুধু তাই নয়, তার সঙ্গে আত্মীয় কথাগুলো করছি আমরা যেন আমাদের জীবনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকেও সেই শিক্ষা দিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার যে কর্মপদ্ধতি ছিল এটা অবাক হওয়ার। আপনারা আজকে যে সরকার, আমি সেই সরকারের সমালোচনা করতে চাই না, তারা অনেক সময় একটি কথা বলে যে বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। কেন বলে এই কথা? বিএনপির প্রতিষ্ঠাতা যিনি সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার রেফারেন্স দিয়ে কথা। আমি এই কথা জবাবও দিতে চাই না, আমি শুধু আপনাদের দৃষ্টি একটি বিষয়ে আকৃষ্ট করতে চাই, সেটা হচ্ছে যদি আওয়ামী লীগের কথা যদি শুনতে হয়ে থাকে, বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্টে হয়ে থাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে সৈনিক ছিলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সেই সব কারণে আওয়ামী লীগ যদি আপনার যে কথা বলেও থাকে যে বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে, আমি সে সম্বন্ধে ছোট্ট দুইটি কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তো সৈনিক, কিন্তু রাজনীতিক হিসেবে তার জীবন শুরু। অথচ তার জীবনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কাজটি করেছিলেন? বাংলাদেশকে স্বৈরাচার থেকে বের করে তিনি একদলীয় শাসন থেকে বের করে তিনি বহুদলীয় গণতন্ত্র। ক্যান্টনমেন্টে বিএনপির জন্ম হয়ে যদি এই কাজ করতে পারে, আমরা কি প্রশ্ন করতে পারি আওয়ামী লীগের জন্ম কেন হতে পারে? এই অভিযোগ আমাদের কেউ দিল। তাহলে কেন তারা গণতন্ত্র ধ্বংস করে, কেন তারা বাংলাদেশে একদলীয় বাকশাল কেন কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিভিন্ন দিক এখানে আলোচনা হচ্ছে। সুনীল কুমার গুপ্তের প্রসঙ্গে বেশ কিছু কথা বলা হয়েছে এবং তিনি আমার পিতার সহকর্মী ছিলেন। আমি এ প্রসঙ্গে শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে দৃষ্টিভঙ্গি সে সম্বন্ধে ছোট্ট আরেকটি কথা বলতে চাই। বর্তমান সরকার আপনারা দেখেছেন গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে কি হচ্ছে। সরকারের সমালোচনা করতে রাত্রি বিরাতে গ্রামে আমাদের নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হামলা হয়, তাদেরকে উঠিয়ে দিচ্ছে, তাই তো? কথা বলবেন না। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি কি করতেন জানেন? কেউ যদি তার সমালোচনা করত, ছোট্ট উদাহরণ দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, তার প্রতিবাদ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমালোচনা করেছিল, তার গাড়িতে ঢিল মেরেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে যারা সিকিউরিটি ফোর্সেসরা ছিলেন তারা প্রেসিডেন্ট সাহেবের কাছে এসে বললেন যে আপনি হুকুম দিন, আমরা তাদের ধরে নিয়েছি। তিনি কি উত্তর দিয়েছিলেন যে তোমরা কেন তাদের ধরে নিয়ে আসবে, তাদেরকে আমন্ত্রণ জানাও, তারা আমার সমালোচনা কেন করছে আমি জানতে চাই, তাদের নিয়ে এসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। এবং তিনি ডিএসসিতে গিয়ে যারা তার কঠোর সমালোচনা করেছিল তিনি তাদের সঙ্গে কথা বলেছিলেন, তাদের সমালোচনার জবাব দিয়েছিল। এটা আমি সেই গণতন্ত্রের বিষয় আজকে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় এবং সেই গণতন্ত্রের ধারাবাহিকতায় একটু আপনারা শুনেছেন বাংলাদেশি জাতীয়তাবাদের যে উদাহরণ আপনারা শুনেছেন, সারা বাংলাদেশ থেকে কোথায় কে মেধাবী ব্যক্তি রয়েছেন দল মত নির্বিশেষে সবাইকে সংগ্রহ করে তিনি এক সুতায় তাদের আপনারা আজকের নতুন প্রজন্ম হয়তো জানেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে প্রথম ক্যাবিনেটটি তৈরি করেছিলেন সেই ক্যাবিনেটটিকে বলা হতো ক্যাবিনেট অফ ট্যালেন্ট। সারা বাংলাদেশ ট্যালেন্ট খুঁজে খুঁজে এনে মন্ত্রিসভা তৈরি করেছিলেন। উদ্দেশ্য কি ছিল? এই বাংলাদেশকে নতুন করে গড়ে, যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, যে গণতন্ত্র ধ্বংস করে এখানে এক দৃঢ় বাকশাল কায়েম করা হয়েছিল, সেই দেশটিকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। যেই দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল আওয়ামী, সেই তলাবিহীন ঝুড়ির দেশকে আবার নতুন করে গড়ে তুলতে হবে, যেখানে মানবিক অর্থনৈতিকভাবে তারা উন্নত হবে এবং যারা সেখানে কথা বলার স্বাধীনতা পাবে, ভোট দেবার। আজকে সেই কথাগুলো উদ্যোগ করে মনে পড়ে যখন আমরা সুনীল কুমার গুপ্তের জীবনের কাহিনী এখানে আলোচনা করি এবং এই উদাহরণগুলো আজকে আপনারা নতুন প্রজন্মকে অনুরোধ করব যে আপনারা সেই উদাহরণগুলো থেকে আপনারা শিক্ষা লাভ। রাজনীতি প্রতিহিংসা করবেন এটা বলতে পারব। রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য, মানুষকে সেবা করা, আমাকে কাজ করে, তাহলেই আমি একজন রাজনীতি, অন্যথায় কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন অর্থ, বৃত্ত, বৈভব, সম্পদ রাজনীতির উদ্দেশ্য কিন্তু সেগুলো নয়। অথচ আজকে আমরা কি করছি? বাংলাদেশে বিলিয়নিয়ার তৈরি হচ্ছে, বিলিয়নিয়ার তৈরি হতেই পারে, কিন্তু সেটা যখন দরিদ্র মানুষের রক্ত শুষে সেই বিলিয়নিয়ার তৈরি হয়, সেটা তো কারো কাম না। আজকে বাংলাদেশে একটু আগে আমি এসেছি, আমার বাসা থেকে আসার আগে বিদ্যুৎ সংযোগ হঠাৎ দেখলাম না। আমি খোঁজ খবর নিলাম, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আমরা আলাপ করছিলাম, আমরা বললাম বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন নাকি 15,000 মেগাওয়াট, আর এই সরকার এসে তৈরি করেছে উৎপাদন ক্ষমতা নাকি 25,000। তাহলে আমার ছোট্ট প্রশ্ন, তাহলে বিদ্যুৎ যায় কেন? বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, পাওয়ার কাট কেন? পাওয়ার কাট হয় এই কারণে যে সেই 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য জনগণের ট্যাক্সের যে টাকা দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে তার অধিকাংশ অর্থ বিদ্যুৎ উৎপাদনের কাজে না লেগে বিদেশে লক্ষ কোটি টাকা খরচ। আজকে আমাদের প্রয়োজন, আপনারা শুনেছেন একটু আগে, এমন সব মানুষ যারা নিজের জন্য নয়, অর্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, যারা মানুষের জন্য রাজনীতি করেছেন। সুনীল কুমার গুপ্তের উদাহরণ সামনে আজকে আমরা তুলে ধরছি। সেই ধরনের মানুষ আমাদের আজকে প্রয়োজন,
যারা বাংলাদেশের রাজনীতিতে নিজেদের জীবনকে যারা উৎসর্গ করেছেন, আজও আমরা তেমনি মানুষ চাই যারা বাংলাদেশের মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করবেন, এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে বিএনপি রাজপথে এসেছে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। একটি কথা যেখানে স্পষ্ট করে দেওয়া প্রয়োজন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে। আমি কথাটি বলছি এই কারণে যে আজকে এটা উপলব্ধি করতে হবে যে আমরা যে বিগত 1.5 বছরের বেশি সময় নিয়ে আন্দোলনের একটি পর্যায়ে আমরা অতিক্রম করেছি, সেখানে কিন্তু আমরা বারবার বলেছি আমরা বাংলাদেশে রাজনীতির একটি পরিবর্তন চাই। রাজনীতির কি পরিবর্তন চাই? এই বর্তমান যে হিংসার রাজনীতি, যে প্রতিহিংসার রাজনীতি, যে সংঘাতের রাজনীতি, তা থেকে আমাদের বেরিয়ে আসা এবং এখান থেকে বেরিয়ে এসে আমাদের এমন একটি রাজনীতি শান্তিপূর্ণ পরিবেশে এখানে সৃষ্টি করতে হবে, যেখানে মারামারি হানাহানি নয়, যেখানে জনগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাদের এই দেশ পরিচালনার দায়িত্ব দেবে, ক্ষমতা নয়, এই দেশ পরিচালনার এই যে একটা কঠিন দায়িত্ব, এটা জনগণ যাদের উপরে অর্পণ করবে তারাই এই দেশ পরিচালনা করবে। এটা বিএনপি বলে কোনো কথা নেই, এটা আওয়ামী লীগ বলে কোনো কথা নেই। জনগণ যাকে ভোট দেবে তারাই হবে সরকার। কারণ গণতন্ত্রের কথাই, মূল কথাই হচ্ছে এটি যে দেশ শাসন করবে জনগণের, এবং আমরা সেই আদর্শে বিশ্বাস করে আমরা আন্দোলন করে যাচ্ছি ক্ষমতা। আজকে বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই, সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমরা রাজনীতিতে এসেছি কেন? আমরা রাজনীতিতে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে। তার জীবনের গুণাবলী বিভিন্ন বক্তারা উল্লেখ করেছেন, আপনারা জানেন। তিনি তার রাজনীতির জীবনে কোনদিন অর্থবিত্তের প্রতি আকৃষ্ট হন। তার নিজের জীবন দিয়ে তিনি সেটি প্রমাণ করেছেন। তার জীবনের একটি শেষ সময়ের একটি ঘটনা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। যে টাইম ম্যাগাজিন, 100 বছরের পুরনো যে টাইম ম্যাগাজিন, বিশ্বের একটি বিখ্যাত নিউজ ম্যাগাজিন, সেই টাইম ম্যাগাজিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রচ্ছদ চিত্র করা হয়েছে। প্রচ্ছদ চিত্র করার পরে আমেরিকার যুক্তরাষ্ট্রে ব্যতিক্রম ধর্মী প্রচ্ছদ চিত্র, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। সম্পাদক মন্ডলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা এত বিখ্যাত পত্রিকা, কোথাকার পৃথিবীর ছোট্ট একটি দেশ, সেই দেশের একজন প্রেসিডেন্ট, তার ছবিটি আপনারা কিভাবে, কি কারণে প্রচ্ছদ চিত্র তৈরি করেছেন, কেন করেছেন? তার ব্যাখ্যা দিয়ে সম্পাদক মন্ডলী উত্তর দিয়েছিল, তৃতীয় বিশ্বে যে গুণটি সবচেয়ে দুর্লভ সেটি হচ্ছে এই যে তৃতীয় বিশ্বের মধ্যে সৎ নেতার অত্যন্ত অভাব। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মধ্যে তৃতীয় বিশ্বে খুঁজে পেয়েছি একজন সৎ নেতৃত্ব, এবং সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি দিয়ে আমরা প্রচ্ছদ করেছি। এর চেয়ে বড় অভিনন্দন একজন রাজনীতিকের জীবনে আর কি? যে আজকে আমরা আসুন, আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলি। বিএনপি আমরা জনগণের কাছে আছি, আমরা জনগণের কাছে থাকবো, এবং আমরা জনগণের কথা আমরা বলব। আমি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি যে আমাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, এদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে, এদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনা হবে, এদেশের মানুষের মানবাধিকার ফিরিয়ে আনা হবে, এদেশের মানুষের কথা বলার অধিকার। আমরা সেই আন্দোলনে আমরা রাজি। হ্যাঁ,
এটা হতে পারে, আমাদের মানুষ প্রশ্ন করে, সমালোচনা করে, সব কিছু ঢুকানো সামান্য কিছু নেই। 7ই জানুয়ারির যে নির্বাচনের প্রশ্ন মানুষ আমাদের করে, অনেকে বলে এই নির্বাচন তো আপনারা ঠেকাতে পারেন। আমি ছোট্ট ভাষায় উত্তর দিই, এই নির্বাচন বাংলাদেশের 18 কোটি মানুষ অর্জনের মাধ্যমে এই নির্বাচনকে শেষ। এটা কোনো নির্বাচন নয়, কাজে এই নির্বাচন হলো কি হলো না সেটা নিয়ে কোনো ভাবনা আমাদেরকে কথাটি মনে রাখতে হবে যে নির্বাচন তখনই সঠিক হবে যখন সেই নির্বাচনে মানুষ নিজের ভোট। আমি কিছুদিন আগে বলেছিলাম যে আওয়ামী লীগ তো একসময় আন্দোলন করেছিল, তাদের স্লোগান কি ছিল? তারা স্লোগান দিয়েছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে আওয়ামী লীগের মুখে এই স্লোগান কেন শুনি না? আজকে সেই স্লোগান পরিবর্তিত হয়ে গেছে, এই কারণে তাদের মুখে এই কথাটা শুনতে। আজকে সেই স্লোগান আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই স্লোগান আওয়ামী লীগের পরিবর্তন হয়ে আজকে আওয়ামী লীগের যে নতুন স্লোগান সেটা কি হয়েছে? আমার ভোট আমি দেব, তোমার ভোট রাজনীতি, এটাই হচ্ছে আজকে আওয়ামী লীগের নির্বাচন। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে এবং আমি আবেদন জানাবো আওয়ামী লীগের কাছে আপনারা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিন, আপনারা সংঘাতের রাজনীতি ছেড়ে দিন এবং বাংলাদেশের মানুষের কল্যাণে আপনারা রাজনীতি করুন। একদলীয় শাসন কোনদিন বাংলাদেশের মানুষের কাম্য হতে পারে না। বাংলাদেশের ইতিহাস আপনারা পর্যালোচনা করুন, অনেক বেশি আগে যাওয়ার প্রয়োজন নেই। মুঘল সাম্রাজ্যের দিকে তাকিয়ে থাকুন, যখন গায়ের জোরে এই বাংলার সুপার দিল্লির সম্রাটরা দখল করতে চেয়েছিল, তখন বাংলাদেশের মানুষ সেটা কোনদিন মেনে নেয় না, বারবার দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ। এটাই হচ্ছে আমাদের চরিত্র। আমরা স্বাধীন জেলা মানুষ, আমরা স্বাধীনভাবে থাকতে চাই, আমরা কথা বলতে চাই। আমাদের যদি আমি বলেছি আমাদের কাছে যদি এক হাতে কেউ লোভনীয় খাবার নিয়ে আসে, আরেক হাতে যদি বলে নিয়ে আসে ভোটের অধিকার, এবং যদি প্রশ্ন করে তুমি কোনটা নিবে, দুটো একসঙ্গে পাবে, তুমি কি লোভনীয় খাবার চাও না ভোটের অধিকার চাও? বাংলাদেশের মানুষ বলবে আমার খাবারের প্রয়োজন নাই, আমি ভোটের। আমরা আমাদের মনস্তাত্ত্বিক যে অবস্থান সেটা হচ্ছে এই যে আমরা স্বাধীন, আমরা গণতন্ত্র চাই, কথা বলতে চাই, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং সরকারকে জবাব দিতে। আজকে একদলীয় শাসনে কোনো জবাবদিহি নেই, এটা বিশ্ব স্বীকৃত। কাজে আজকে এই সরকার যদি তারা সত্যিকার অর্থে তারা এদেশকে ভালোবাসে, তাহলে একটি মাত্র উপায় তাদের কাছে রয়েছে, এদেশে গণতন্ত্রের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। গায়ের জোরে বন্দুক দিয়ে, বুলেট দিয়ে, গ্রেনেড দিয়ে, জল কামান দিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়া যায়, কিন্তু মানুষের ভালোবাসা বক্তব্য দীর্ঘ করব না। আমি সর্বশেষ শ্রদ্ধা জানাই সুনীল কুমার গুপ্ত তার পরিবারের সদস্য এখানে রয়েছে, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারা যে আদর্শ সৃষ্টি করে গিয়েছে, এই দেশের রাজনীতির যে আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রদর্শিত পথ ধরে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আসুন আমরা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ যে আদর্শে এখানে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশে সেই আদর্শে বিশেষ করে আমরা বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনি, এই